लेकिन इस बीच एक बहुत बड़ी खबर पश्चिम बंगाल से ममता बनर्जी को बहुत बड़ा झटका लगा है। ऋतव्रत बनर्जी को बागी नेताओं ने अपना नेता चुन लिया। ये बड़ी जानकारी इस वक्त की आपको दे रहे हैं। হওয়ার প্রয়োজন তো আজকে যে আমরা রিপোর্ট আনসার পেয়েছি সেটা সদর্থক। তো স্বাভাবিকভাবে প্রতিটা বিধানসভা ক্ষেত্র এবং প্রতিটা জেলায় যে জেলাগুলোতে আমাদের এই বিধায়করা রয়েছেন আমরা সরকারের কাছে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই দাবি জানাবো যাতে প্রশাসনিক মিটিংগুলোতে বিরোধী বিধায়কদের তাদের ইনক্লুড করা হয়, তাদের মতামত নেওয়া হয়। এটা খুব প্রয়োজনীয় এবং জরুরি। যারা দুর্নীতি করেছে আপনি নিজে উল্লেখ করেছেন আপনার উলুবেড়িয়ার জায়গার আপনি প্রশাসনের কাছে সেই দুর্নীতির তদন্ত নিয়ে চিঠি লিখে জানাবেন। এই যে ব্লক যারা 58 রয়েছে আরো বৃদ্ধি পাবে আপনি বলছেন, তারাও কি একই রকম ভাবে প্রশাসনের কাছে দুর্নীতি নিয়ে সরব হবে? দেখুন, আমি যখন ওটা বলেছিলাম আমি ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হিসেবে বলেছিলাম। ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যা বলেছিল সেটা ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব, আমি সেটা থেকে সরছি না। কিন্তু যেহেতু আমরা এখনো মিটিং করিনি, মানে আমাদের পদক্ষেপ কি হবে, আমি টিম ফাংশনিং এর বাইরে এক পা বেরোবো না। কালকে মিটিং হওয়ার আগে আমি এই নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেবো না। ইন্ডিভিজুয়াল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতামত এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে কালেকটিভের মতামত। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের প্রধান পরামর্শদাতা হিসেবে আপনারা থাকতে পরামর্শ দিচ্ছেন এবং পাশাপাশি বলছেন তৃণমূলই আছেন। তাহলে এই নতুন করে পরিষদীয় দলটা তৈরি করতে হলো কেন? আর আগামী দিনে তৃণমূল বা কালীঘাট কোনো মিটিং ডাকলে আপনারা কি যাবেন? দেখুন, আমাদের চিফ হুইপ শ্রী আকরুজ্জামান, আচ্ছা কি করে আমি একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কি করে আরেকটা প্রশ্ন নেব, আমি আবার উত্তর দেবো আলাদা করে। আমাদের মাননীয় চিফ হুইপ শ্রী আকরুজ্জামান এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আমরা একদম ক্লিয়ার করেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করবো আমাদের পরামর্শদাতা হিসেবে থাকার জন্য। আর সংসদীয় যে রীতিনীতি রয়েছে আমরা ইন টোটো তাই ফলো করে আমাদের ক্লেম আজকে করেছিলাম। ক্লেম চেক করবার পর আমাদের ক্লেম গৃহীত হয়েছে। স্বাভাবিকভাবে যে সংসদীয় রীতিনীতির বাইরে আমরা কিচ্ছু করিনি। এবং আবার যেটা বলছি যে দেখুন, বাংলার মাটিতে মানুষ একটা রায় দিয়েছেন, ম্যান্ডেট দিয়েছেন। এবার সেই ম্যান্ডেট হচ্ছে আমাদের বিরোধী আসনে বসার ম্যান্ডেট। তো আমরা যারা এখানে জিতে এসেছি সবাই তো লড়াই করে ভোটে জিতে এসেছি, কঠিন লড়াই হয়েছে। এখানে নেই উদয়নারায়ণপুরের আমাদের এমএলএ সমীর পাঁজা সমস্ত সংবাদ মাধ্যম জানে কিভাবে তাকে কাউন্টিং সেন্টারের বাইরে মারা হয়েছিল। স্বাভাবিকভাবে সে লড়াই থেমে থাকবে না। আমি চোখে দেখতে পাচ্ছি, কিছু করতে পারছি না। আমারও কাউন্টিং ওখানে চলছিল, আমার কাউন্টিং হয়ে গেছিল, কিন্তু সমীর পাঁজাকে ফেলে মারা হচ্ছে, আমি কিছু করতে পারছিলাম না, কেউই কিছু করতে পারছিলাম না, বেরোতেই পারিনি, নড়তেই দিচ্ছিল না কর্ডন করে। স্বাভাবিকভাবে প্রতিটা জায়গার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমাদের এই যে 60টা বিধানসভা কনস্টিটিউয়েন্সি, এই বিধানসভা কনস্টিটিউয়েন্সিগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে আমরা আলাপ আলোচনা করব এবং আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবো। যে বললাম যে আমি যেহেতু বস নই, আমি বসিংয়ে বিশ্বাস করি না, বসিংয়ের বিরুদ্ধে আমার তীব্র আপত্তি রয়েছে। স্বাভাবিকভাবে আমি একা কিছু, আমরা যা হবে কালেকটিভলি সিদ্ধান্ত করব। প্রয়োজনে প্রতি 15 দিনে একবার বসবো, 15 দিনে বসে আগামী 15 দিন কি করব তা ঠিক করব। তারপর 15 দিন হয়ে গেলে গত 15 দিনে কি করেছি তা রিভিউ করে আগামী 15 দিনের কাজ করব, স্টেপ বাই স্টেপ। বাংলাটা করে নিয়ে শুনতে পাচ্ছি। তোমার প্রশ্নের উত্তর দেবো। আচ্ছা, আমি তো আমার যা উত্তর দিয়ে দিয়েছি। আমরা অনুরোধ করব মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পরামর্শদাতার ভূমিকায় থাকার জন্য। লাউড অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার বাংলায় বলেছি। সুতরাং এর যেরকম মানে যে কেউ করে নিতে পারে।
সেক্ষেত্রে কি আপনারা আসল তৃণমূল বলে ওর প্রতীকটা দাবি করবেন? আমরা এখানে এই পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভার ভেতরে ঘাসফুলের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো নর্মস, পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার। এই আমি 60 জন, আমি গতকাল বলেছিলাম আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা ছাড়া কারুর দায় দায়িত্ব নিতে অপারগ, কিন্তু এখন আমরা সবাই 60 জন, আমাদের 60 জনের দায় দায়িত্ব নিতে প্রস্তুত। যে কারণে আমরা এখানে হাউসে স্বাভাবিকভাবে এই 60 জনই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন, তো বাকি 20 জনের কোনো দায়িত্ব আমরা এই মুহূর্তে নিতে পারবো না। নিয়োগ করব বলিনি, ডোন্ট মিসকোট, বাংলা ভাষা খুব চমৎকার ভাষা। না না, নিয়োগ করবেন বলে আবার চাইছি কি? অবশ্যই চিঠি লিখে জানাবো, এই তো সিদ্ধান্ত গ্রহণ করলাম। সিদ্ধান্ত গ্রহণ করেছি একত্রিতভাবে, কালেকটিভলি। এই সিদ্ধান্ত কোনো কর্পোরেট অফিসে হয়নি, এই সিদ্ধান্ত কোনো পরামর্শদাতা সংস্থা দেয়নি, এই সিদ্ধান্ত এরকম নয়, আমি নাম করব না। এখানে আমাদের এই সিদ্ধান্ত কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত না, এটা কালেকটিভ। আমরা কালেকটিভ হিসাবেই ফাংশন করব, অটোমেটিক্যালি এটা কালেকটিভের সিদ্ধান্ত। যে কারণে একটা প্রশ্ন উঠেছিল, প্রশ্নটা আমার কাছে খুবই চমৎকার প্রশ্ন ছিল, আমি উত্তর দিলাম না। আমি বাইরে বেরিয়ে ইন্ডিভিজুয়াল উত্তর দিতে পারি, আমি এখানে কালেকটিভে বসে আলোচনা ছাড়া তার উত্তর দেবো না। আমাদের গোটা লড়াইটাই কালেকটিভের লড়াই, ইন্ডিভিজুয়ালিজমের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। এবং এই বিধানসভা, বিধানচন্দ্র রায় এই বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন, জ্যোতি বসু এই বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন। কেননা যে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা, এটা আমাদের রাজ্যের লেজিসলেটিভ যে ফ্রেমওয়ার্ক আছে তার প্রাচীনতম প্রতিষ্ঠান। 1931 সালে এই। तो देखिए, एक बड़ा झटका इस समय टीएमसी टूट के तौर पर ममता बनर्जी को लगा है। वहीं दूसरी तरफ यह खबर आ रही है कि अभिषेक बनर्जी के घर पर ईडी की टीम पहुंची है। ईडी की 4 टीमें इस समय अभिषेक के घर पर हैं। तो यह बड़ी जानकारी इस वक्त की आपको दे रहे हैं पश्चिम बंगाल से, जहां अभिषेक बनर्जी जो कि टीएमसी के सांसद हैं, ममता बनर्जी के भतीजे हैं, उनके घर इस समय ईडी की 4 टीमें पहुंची हुई हैं। तो मुश्किलें फिलहाल टीएमसी, ममता बनर्जी और अभिषेक बनर्जी के लिए कम होती नजर नहीं आ रही हैं। चुनाव में हार के बाद जहां एक तरफ अब पार्टी टूट चुकी है, दूसरी तरफ ईडी का शिकंजा अब अभिषेक बनर्जी पर।